এর আগের ভিডিওতে না একজন আমাকে কমেন্টে লিখেছিল যে ভাই তুমি সবই ঠিকঠাক করছো কিন্তু তুই তুকারি করো না। ওকে, পাবলিক যখন বলেছে ডিমান্ড তখন মেটাতে হবে। এই ভিডিও থেকে আমি কথা দিচ্ছি কোনো তুই তুকারি করবো না, খিস্তি খাস্তা করবো না, একদম নম্র ভদ্রভাবে সুষ্ঠু স্বাভাবিকভাবে ভিডিও বানানো হবে। ওকে, তো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যে এই যে সামনের বছর ওয়ার্ল্ড কাপ আসছে, যেটা সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে হোস্ট হবে, সেটাতে ইন্ডিয়ার পারফেক্ট স্কোয়াড কিরকম দেখতে লাগবে। আমি জানি ওয়ার্ল্ড কাপ এখনো প্রায় 1 বছর 4 মাস মতো দেরি আছে, কিন্তু এখনের যে ক্রিকেট চলছে, ওয়ানডে টেস্ট সব কিছু মিলিয়ে কারা কারা খেলার যোগ্য এই টিমে। কিন্তু আগেই বলে রাখছি, ওয়ানডে টেস্ট এই জন্য বললাম কারণ এই নয় যে তুই টেস্ট ম্যাচ খেলছিস বলে ওয়ানডেতে খেলতে পারবি না, এরকম যদি তুই বলিস তাহলে আমার কিচ্ছু বলার নেই। সেটা 90s টাইমে বলা যেত যে তুই টেস্ট খেললে ওয়ানডে খেলতে পারবি না, ওয়ানডে খেললে টি20 খেলতে পারবি না, যদিও তখন টি20 ছিল না। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে তুই যদি রেড বল খেলিস তাহলে তুই হোয়াইট বল খেলতে পারবি না। এখন সেরকম কোনো ব্যাপার নেই, এখন সবাই সব পারে। তো এই ভিডিওতে প্রথমেই যারা আমাদের ওপেনার হবে আমরা তাদেরকে দিয়ে শুরু করব। অবভিয়াস দুটো চয়েস ভাই, শুভমান গিল এবং রোহিত শর্মা। একটু কারণও বলে দিই, শুভমান গিল ভাই কেন নয়, এরকম দুর্ধর্ষ ফর্মে আছে। প্রিন্সও আমাদের একদম স্কোয়ার অফ দ্য উইকেট, সামনে পেছনে সব জায়গায় শট খেলতে পারে। এবং যদি তুই আমাকে জিজ্ঞাসা করিস যে রোহিত শর্মাকে কেন রেখেছিস, ভাই কাঁচা খিস্তি করবো, মায়েরই বলছি, বহুত খিস্তি করবো, বেড়ে যায় এখান থেকে। কিন্তু এটাও বলা যায় যে অন্য কোনো যদি চয়েস আমাদের কাছে থাকেও এই দুজনকে বাদ দেওয়া যায় না ভাই, বাদ দিতে পারবি না। তুই ঈশান কিষানকে ওপেনার হিসেবে খেলাতে পারতিস, তুই জয়সওয়ালকে ওপেনার হিসেবে খেলাতে পারতিস, কিন্তু এই দুজন ওপেনার এতটাই ক্যাপেবল, এতটাই রান করছে, এতটাই এরা নিজের জায়গাকে পাকা করে রেখেছে। সম্ভব নয় ভাই, তুই কি করে সরাবি শুভমান গিলকে? তুই সরাবি ওয়ানডে সাইড থেকে, রোহিত শর্মাকে সরাবি? তোকে পাপ লাগবে ভাই। রোহিত শর্মার কথা তো উচ্চারণ করিস না, শুভমান গিলের কথাও ভাবিস না যে এই দুটো প্লেয়ারকে তুই সরাবি, ঠিক আছে? এরপর নম্বর তিনে দি কিং, দ্য বিরাট কোহলি। এরপর যদি আমাকে জিজ্ঞাসা করিস কেন বিরাট কোহলি, কি বলি আমি, না কি বলবো আমি, কেন বিরাট কোহলি? 16,000 রান করার পর, 54টা সেঞ্চুরি করার পর, পুরো দুনিয়াতে রান করার পর আমাকে এখন জবাব দিতে হবে যে কেন বিরাট কোহলি। ভাই এই রোহিত শর্মা বিরাট কোহলি না লাস্ট সিরিজ, লাস্ট আইসিসি টুর্নামেন্ট। এবং আমার সত্যি মনে হয় যে যদি কোনোভাবে ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপটা জিতে যায় তাহলে এই টুর্নামেন্টটাই লাস্ট হবে যে আমরা এই দুজনকে দেখতে পাবো ইন্ডিয়ার জার্সিতে, অন্তত ওয়ানডেতে। টি20তে তো এমনিই চলে গেছে, টেস্টেও বিরাট কোহলি চলে গেছে, তো পুরাপুরি আমরা এই যে এরা দেখে আমরা বড় হয়েছি, সেই এরাকে আমাদের বিদায় দিয়ে দিতে হবে, ঠিক আছে? সেটার কোথায় পরে আসবো। আমি এখানে খাতায় লিখে রেখেছি, তাই নিচের দিকে বারবার তাকাতে হচ্ছে। প্লিজ আমাকে কেউ কিছু বলবি না যে অন্য কিছু দেখছি। নম্বর 4-এ আমি রেখেছি ভাই ঈশান কিষানকে, বিকজ 2026 ওয়ার্ল্ড কাপ থেকে, প্রিসাইসলি বলতে গেলে 2025 থেকে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ঈশান কিষান একটা কি বলবো, সে অল আউট ফর্মে আছে। ঝাড়খণ্ডকে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জেতানোর পর, বিজয় হাজারের ফাইনালে ওঠার পর ভাই ঈশান কিষান পুরোপুরি পাল্টে গেছে। তার ব্যাটিং স্কিল দুর্ধর্ষ, কিপিং স্কিলেরও প্রচুর উন্নতি হয়েছে। ইয়েস, MS ধোনির কাছ থেকে একটু মাস্টার ক্লাস নিচ্ছে। এখন যে মাস্টার ক্লাসটা ঋষভ পান্ত নিচ্ছে সেটা নিয়েও কথা বলবো। তো 4 নম্বরে অবভিয়াস চয়েস আমি ঈশান কিষানকেই রেখেছি। 5 নম্বরে ভাই অনেককে অনেক কিছু বলতে পারে, বাট খুব ভেবে চিন্তে আমার একটা প্লেয়ারেরই নাম মাথায় এলো, যেটা হচ্ছে শ্রেয়াস আয়ার। এবার আমি বলে দিচ্ছি শ্রেয়াস আয়ারকে কেন আমি রাখলাম, ঠিক আছে? কারণ হচ্ছে ভাই শ্রেয়াস আয়ার এমন একটা প্লেয়ার যে প্রেসার সিচুয়েশনে ভালো খেলতে পারে, স্পিন ভালো খেলতে পারে। অলদো সাউথ আফ্রিকাতে খুব একটা বেশি স্পিন হওয়ার কথা নয়, হবে না ভাই সেরকম যে একদম 45 ডিগ্রি স্পিন হয়ে যাবে, একদম ভাই 30 ডিগ্রি স্পিন হয়ে যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। স্পিন হবে, এই নয় যে স্পিন হবে না, কিন্তু সেই স্পিনকে আমাদের ব্যাটসম্যানরা খেলার যোগ্যতা রাখে। এবার যদি তুই বলিস রিসেন্ট 2 বছরের টেস্ট ম্যাচে যেরকম স্পিন খেলেছে সেরকম যদি খেলতে শুরু করে তাহলে আমার কিছু বলার নেই। বাট ওয়ানডে ক্রিকেট যখনই আসে, হোয়াইট বল ক্রিকেট যখনই আসে, ইন্ডিয়ান টিম একটা অন্য রকম কি বলবো মানসিকতাতে চলে যায়, যে মানসিকতাটা 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে আমরা আরো বেশি দেখতে পাচ্ছি। ওকে, তো শ্রেয়াস আয়ারকে রাখার একটাই কারণ যে পরপর যদি 2, 3, 4টে উইকেট পড়ে যায় তাহলে মাত্র 2জন প্লেয়ার আছে এই টিমে যারা
এই রানকে পুরোপুরি ক্যারি করে নিয়ে যেতে পারে তারা হচ্ছে 5 নম্বরে শ্রেয়াস আইয়ার এবং তার পরের পজিশনে KL রাহুল। ভাই এই প্লেয়ারটাকে নিয়ে যদি তুই কিছু বলিস আমার কিচ্ছু বলার নেই, তোর ক্রিকেটের 1%ও নলেজ নেই, সত্যি বলছি, একদম মন থেকে বলছি। কারণ ভাই KL রাহুল এমন একটা প্লেয়ার যাকে আমি মনে করি এই জেনারেশনের, ঠিক আছে ভালো কথা বলছি, এই জেনারেশনের দি বেস্ট টেকনিক্যাল ব্যাটসম্যান। বিরাট কোহলির পরে যদি কেউ বেস্ট টেকনিক্যাল ব্যাটসম্যান হতে পারে না সেটা হচ্ছে ভাই KL রাহুল। তুই যে কোনো জায়গায় যে কোনো পিচে যে কোনো কন্ডিশনে যে কোনো দেশে ওকে নামিয়ে দে, ও ভাই তোকে রান করে দেখাবে। হ্যাঁ, স্ট্রাইক রেটের কথা আমি বলবো না, কারণ KL রাহুলের যে পজিশন সেখানে যে টিমের নেসেসিটি সেই হিসাবে সে খেলে, যেখানে কি বলবো অ্যাডভান্স গিয়ে যেখানে মারতে হয় সেইখানে সে মারে, যেখানে ডিফেন্স করতে হয় সেখানে ডিফেন্স করে, যেখানে সিঙ্গেল ডাবল নিয়ে মোটামুটি রানের ফ্লোটাকে বজায় রাখতে হয় সেইখানে সে সেটাই করে ভাই। তো আমি শুধুমাত্র নাম্বার দিয়ে KL রাহুলকে যদি বিচার করি না, শুধুমাত্র কটা সেঞ্চুরি হয়েছে, কত রান করেছে, কত অ্যাভারেজ, সেটা দিয়ে যদি এই প্লেয়ারটাকে বিচার করি তাহলে মায়েরই বলছি খুব অন্যায় করা হবে। আর লোকজন আমাকে খিস্তি করবে যে ভাই তুই কিচ্ছু জানিস না, তুই একদমই নলেজ শূন্য, খালি ভাঁড় বকিস আমার কাছে। তো যেহেতু 6 নম্বরে পজিশন হয়ে গেল, 7 নম্বরে দি অবভিয়াস চয়েস একজনই আছে। এবার সে খেলবে কি খেলবে না আমার কোনো আইডিয়া নেই, কারণ বিগত বহু মাস ধরে আমি তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে পাইনি। তার নাম হচ্ছে দি ক্লাচ গড হার্দিক পান্ডিয়া। ভাই হার্দিক পান্ডিয়াকে দরকার, কারণ হার্দিক পান্ডিয়া একটা এমন প্লেয়ার যে তোকে মোটামুটি 24 বলে 50 মতো রান করে দেবে, 3টা উইকেট নিয়ে দেবে এবং 2টা ক্যাচও ধরে দেবে ভাই। তার সাথে সাথে তার যে ফিল্ডিং এফোর্ট সেটার জন্য সে আরো 10 রানে বাঁচিয়ে দেবে। তো দি পারফেক্ট অলরাউন্ডার, কপিল দেবের পরে যদি ইন্ডিয়া কোনো পেস অলরাউন্ডার, পারফেক্ট পেস অলরাউন্ডার পেয়ে থাকে না, সেটা একমাত্র হার্দিক পান্ডিয়া হবে। দেয়ার ইজ নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। আর যদি তোর কোশ্চেন থেকে থাকে তাহলে তুই প্লিজ হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সগুলো দেখে থাকিস, আর প্লিজ আরেকবার দেখিস যে কোন পজিশন ও নামছে, ঠিক আছে ওই রকম নয় যে মিডল অর্ডারে নামছে, 4-এ 5-এ নামছে, ও 7-এ বা 8-এই নামবে ভাই। ওইখানে ও মেরে কেটে হয়তো যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায় 10 ওভার পাবে, যদি না হয় 30 বল পাবে, তার মধ্যে ওকে 50-60 যে কোনো দিন যেরকম স্ট্রাইক রেট থাকবে সেরকম সে রান করবে। ওকে, তো হার্দিক পান্ডিয়াকে আমি তো রাখছি। এবার খেলাবে কি খেলাবে না, সে ফিট হবে কি হবে না, তার বদলে কে থাকবে সেটা আমি এখনো জানি না, তো আমি বলতে পারছি না। 8 এবং 9 নম্বরে আমরা দুজন স্পিনারকে রাখবো এবং এমন দুজন স্পিনারকে রাখবো যারা মোটামুটি ব্যাটও করতে পারে। 8 নম্বরে ভাই রবীন্দ্র জাদেজা এবং 9 নম্বরে কুলদীপ যাদব। কেন রবীন্দ্র জাদেজা ভাই, ওর যে মানে কি বলবো পেসের আপ ডাউন হয় না, ওই যে পেস ভেরিয়েশন ওটা খুবই ভাইটাল হয়ে যাবে সাউথ আফ্রিকার মতো পিচে যেখানে বাউন্স বেশি হবে। ঠিক আছে, তুই যদি মানে জাদেজার বলগুলো দেখিস, বল বেশি স্কিড করে, স্পেস অনেকটাই বেশি থাকে, সেজন্য স্কিডের পরিমাণ বেশি হয়, স্পিন হয় না, একদম সোজা গিয়ে স্টাম্প টু স্টাম্প বল হয়। কিন্তু যদি কোনোভাবে ব্যাটসম্যান মিস করে যায় তাহলে পুরো আউট, কোনো চান্সই নেই যে জাদেজার বলে তুই প্লাম খেয়েছিস আর এলবি হবে না, কোনো চান্স নেই, কারণ বল ঘোরে না ভাই, এটা সত্যি, এটা সেও জানে। তো তার সেই উইকনেসটাকে সে কিভাবে স্ট্রং পয়েন্টে পরিবর্তন করে সেটাই বড় প্লেয়ারের নিয়তি এবং সেটাই বড় প্লেয়ারের পরিচিতি। এবং এই যে কি বলবো টেকনিক্যাল এবিলিটিটা সেটা আমরা বিগত 10 বছর ধরে দেখছি। যদি জাদেজাকে নিয়ে তোদের কোনো সন্দেহ থাকে কিছু বলার নেই আমার। এবং কুলদীপ যাদবকে এই জন্য রেখেছি কারণ আমি সবসময় ফিঙ্গার স্পিনারের থেকে রিড স্পিনারকে প্রেফার করি, কারণ রিড স্পিনার ভাই এই পার বা ওই পার ভাই, মাঝখানে কিছু না। ও যদি মার খেয়ে যাও ওই পুরো ম্যাচটা তো শেষ করে দেবে, আর যদি উইকেট নিতে শুরু করে একাই শেষ করে দেবে। দুদিকেই আমার লাভ আছে। হ্যাঁ তুই বলতে পারিস মার খেলে কি লাভ আছে, কিন্তু এটা বলে রাখি যে ফিঙ্গার স্পিনার আমার মনে হয় না অতটা বেশি এফেক্টিভ আছে এই জেনারেশনের ক্রিকেটে, কারণ দুটো নতুন বল ভাই, বল পুরনোই হয় না, গ্রিপ করবে কি করে? তুই যদি দুটো আঙুলের মাঝখানে বলটাকে গ্রিপই না করতে পারলি তাহলে তুই বলটাকে স্পিন করাবি কি করে? কিন্তু রিড স্পিনার দেখ এইখান দিয়ে স্পিন করে এই জায়গাটা দিয়ে, তো অটোমেটিকলি একটু ন্যাচারাল স্পিন সে পেয়ে যাবে ভাই। এবং উইকেট যদি একটু বাউন্সি হয়, তুই ঘাড়ে গাছ যদি এরকম করে খেলিস কিভাবে খেলে নিবি? এবং লেগ স্পিনার মানে কি বলবো চায়না ম্যাল, তো ডান হাতিদের জন্য ভিতরে আসবে, কখন বাইরে যাবে, কখন ফ্লিপার দেবে, দুসরা দেবে, গুগলি দেবে, এটা একই যে বোলিং পজিশন সেখান থেকে ভিন্ন ভিন্ন টাইপ বোলিং করার যে এবিলিটি সেটা কিন্তু আমরা কুলদীপ যাদবের মধ্যে দেখে থাকি। আর ঠিক সেই কারণের জন্যই আমি কুলদীপ যাদবকে আমার টিমে রেখেছি। ওকে, এরপর দুজন ফাস্ট বোলার 10 এবং 11 আমি রেখেছি জসপ্রীত বুমরা
বুমরা এবং গুন্নুর ব্রার। ওকে, প্রথমেই বলে দিই জাসপ্রীত বুমরা নিয়ে আমি কিচ্ছু বলবো না, তোরা নিজেরা রিসার্চ করে নে, আমার কিচ্ছু বলার নেই ভাই। কি বলবো আমি লেজেন্ডকে নিয়ে কথা বলবো এখানে, লোকজন নিচে যে কি ভাষায় খিস্তি করে যাবে না, কোনো আইডিয়া নেই তোদের। গুন্নুর ব্রারকে নিয়ে আমি বলতে পারি কারণ হাই আর্ম অ্যাকশন, প্রচুর লম্বা, এবং যদি তোরা মর্নি ওয়ার্কেলের খেলা দেখে থাকিস সাউথ আফ্রিকাতে বা আগে যখন 2010-11 ওভার যখন পিক মর্নি ওয়ার্কেল ছিল না, ওই যে হাই আর্ম অ্যাকশন দিয়ে বলটা পড়তো না রে ভাই, জোহানেসবার্গ হোক কেপটাউন হোক, ঠিক আছে ভাই, ব্যাটসম্যান না এরকম করবে খালি, মায়েরই বলছি, ব্যাটসম্যান খালি না চোখ বন্ধ করবে আর বলটাকে লিভ করবে আর সোজা কিপারের হাতে। ওর যে হাইটটা সেটাকে আমাদের কাজ লাগাতে হবে, প্লাস ও 145 প্লাসে বল করে ভাই, আর কি চাই তোর? তোর যদি দোতলা থেকে 145 এর বল আসে না, তুই পাগলা হয়ে যাবি ভাই। আমি 5 ফুট 4 ইঞ্চি, আমাকে একটা বোলার বল করতে আমাদের ক্যাম্পে ছিল, সেও মোটামুটি ওরকম 5 ফুট 10 5 ফুট 11 মতো, তার বল আমি দেখতে পেতাম না, সত্যি বলছি। মারা তো অনেক দূরের কথা, সামনে ফামনে বল ফেলে দিলে তবু একটা ড্রাইভ মেরে দিলাম, কিন্তু যদি কাঁধের কাছে বল করতে কি করে নিবি? আর ফিল্ডিং পজিশন সেরকম করে সাজিয়ে দিবে, তোকে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে দিবে, তোখানে ডিপে এখানে স্কোয়ার লেগ দিয়ে দিবে, ওখানে সামনে লং অন দিয়ে দিবে, তুই কি করে নিবি? কিছু করার নেই, এক্সট্রা কভার দিয়ে দিবে, তুই সামনে ডিফেন্স রাখবি, বল গিয়ে হাতে চলে যাবে। তো গুন্নুর ব্রার ইজ এ অবভিয়াস চয়েস ফর সাউথ আফ্রিকা। অন্য কোনো দেশ হলে আমি অন্য কোনো বোলারকে আনতাম, কিন্তু গুন্নুর ব্রার সাউথ আফ্রিকার জন্য পারফেক্ট। এরপর যেহেতু 15 জনের টিম হয়, তো আমরা এক্সট্রা প্লেয়ারদেরও রাখবো যাদেরকে আমরা সাবস্টিটিউট বলি। এক্সট্রা প্লেয়ারের ক্যাটাগরিতে আমি রেখেছি গাইস যশস্বী জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং আর্শদীপ সিং। ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর এই জন্যে কারণ ও একটা এমন ব্যাটসম্যান, বিশেষ করে ওয়ানডেতে যদি কোনো ম্যাচে জাদেয়া না খেলে, কোনো ম্যাচে কুলদীপ না খেলে, তাহলে মোটামুটি 7-8 ওভার বলও করে দেবে এবং ভালো ব্যাটসম্যান ভাই। ওয়ানডেতে আমার কোনো সমস্যা নেই ওয়াশিংটন সুন্দরকে নিয়ে, আমার T20-তে সমস্যা, কারণ ওর স্ট্রাইক রেটটা সেরকম ভাই, 80, 90, 100-তে স্ট্রাইক রেটে খেলে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। ওয়ানডে ক্রিকেটে যখন যেদিন আমাদের লাগবে সেদিন কিন্তু ওয়াশিংটন সুন্দর খেলে দেয়, এটা কিন্তু ওর একটা গুণ আছে। যশস্বী জয়সওয়ালকে এই জন্য রেখেছি, কোনোভাবে যদি আমার প্রিন্সও একটু কিছু ইনজিওর্ড হয়েছে, তাহলে একটা তো সলিড ওপেনার লাগবে। এবং সাউথ আফ্রিকাতে মোটামুটি যদি তুই খেলার এক্সপিরিয়েন্স না রাখিস, তাহলে প্রথমবার গিয়ে সাউথ আফ্রিকাতে খেলা কিন্তু চাপের বিষয়, শুধুমাত্র ওই এক্সট্রা বাউন্সটার জন্য। পেস তো ভাই ঠিক আছে, অস্ট্রেলিয়াতে জয়সওয়াল খেলে নিয়েছে, ইংল্যান্ডে খেলে নিয়েছে, তো সেরকম কোনো পেস নিয়ে সমস্যা নেই, ওয়েস্ট ইন্ডিজেও খেলে নিয়েছে। তো সমস্যা হচ্ছে ওই এক্সট্রা বাউন্সটা, যে বলটা এখানে আসার কথা সেই বলটা এখানে আসবে, মনে হচ্ছে যে এইটুকু গ্যাপ, কিন্তু এইটুকু গ্যাপটা যখন 140 প্লাসে আসে না, ইউ ক্যান্ট ইমাজিন হোয়াট উইল গোল হ্যাপেন। থার্ড চয়েস আমার অবভিয়াসলি নীতিশ কুমার রেড্ডি এই জন্য রেখেছি কারণ হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট অত বিশ্বাস নেই, কোন ম্যাচে থাকবে, কোন ম্যাচে না থাকবে, কোন ম্যাচে মেরে যাবে, কোনো ভরসা নেই। তো নীতিশ কুমার রেড্ডিকে আমি সাইডে রেখেছি, এবং লাস্ট যে প্লেয়ারটিকে রেখেছি সেটা হচ্ছে আর্শদীপ, কারণ আমার একটা লেফট আর্ম ফাস্ট বোলার পছন্দ, এবং ওই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে না রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের জন্য, অপোনেন্টে অস্ট্রেলিয়া বাদে আর ইংল্যান্ড বাদে সেরকম তার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান বেশি নেই। তো এই দুটো টিমের বাদ দিলে আমরা সাউথ আফ্রিকা নিজে হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, শ্রীলঙ্কা হোক, ঠিক আছে, এই সমস্ত টিমের এগেনস্টে আর্শদীপকে ডেফিনেটলি ইউজ করতে পারি। এছাড়াও ভাই অনেক প্লেয়ার রয়েছে, শুধুমাত্র যে এই 15 জন ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য সেটা একদমই না। তোমরা তোমাদের নিজস্ব ওয়ার্ল্ড কাপ 11 নিচে কমেন্ট করে যাও। ইয়েস, এখনো প্রচুর সিরিজ বাকি, টেস্ট ম্যাচ, ওয়ানডে, ঠিক আছে, প্রচুর খেলা বাকি, ওয়ার্ল্ড কাপ আসতেও অনেক দেরি, কিন্তু আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে ভাই সিলেক্টররা ডিসাইড করে রাখে। তুই যদি ভাবিস যে 1 মাস আগে যাদের ফর্ম আছে তাদেরকে নিবে, শুধু বাকিদেরকে নেবে না, সেরকম কিন্তু নয়। সিলেক্টররা থ্রু আউট এ ইয়ার, এই যে 2026-এ যত ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে, সে টেস্ট হোক ওয়ানডে হোক, সমস্ত খেলা সমস্ত পারফরমেন্সকে একসাথে এনে তারপরে বিচার করা হবে, তারপরে বিচার করা হয় যে কোন প্লেয়ারকে নেওয়া উচিত, কোন প্লেয়ারকে নেওয়া উচিত নয়, কাদেরকে রিজার্ভকে রাখবো, কাদেরকে প্লেইং 11 রাখবো। তো সব কিছু মিলিয়ে একটা কেওটিক সিচুয়েশন হয়। এরপর ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন, লাস্ট টাইম এটাও বলে দিই, ক্যাপ্টেন আমি চাই রোহিত শর্মাকে, কারণ শুভমান গিল ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম কিছু নয়, বাট আমি চাই যে রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন এই ওয়ার্ল্ড কাপটা জিতুক, আর একদম হাসি মুখের সাথে ক্রিকেটকে বিদায় দিক, কারণ এরপরে বিদায় দেবে ভাই, তুই যাই বলে নে, এই টুর্নামেন্টে জিতুক বা হারুক, এই দুজন বিদায় দিচ্ছে। তো গেট রেডি, অনেক দেরি আছে, গেট রেডি বলে কিছু নেই যদিও, এরপর অনেক নতুন নতুন ভিডিও আসবে। এটা জাস্ট ট্রাই করলাম, যদি তোমাদের পছন্দ না হয় সেটাও লিখে যেও, যদি পছন্দ হয় সেটাও লিখে যেও, আর যদি সহমত হও বা অসহমত হও সেটা আগে লিখে যেও যে এই স্কোয়াডের সাথে ভাই আমি সহমত হচ্ছি না, এটা আমার স্কোয়াড আর এটা আমি সহমত হচ্ছি। তো ওকে,
তো যদি সহমত হও তো ওটাই তোমার স্কোয়াড হবে। যারা সহমত হবে না তারা প্লিজ নিচে লিখে দিয়ে যাবে। তার সাথে সাথে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। তাহলে কি বলতো মোটিভেশন বাড়ে। আমি জানি না কিরকম কথাবার্তা আমি বলেছি, এডিট করে কেমন লাগবে, কিন্তু ভাই আমি চেষ্টা করবো এবারে নতুন নতুন টপিকের ভিডিও নয় ওই গদা মার খায় ম্যাচ রিভিউ করার আমার আর কোনো ইচ্ছে নেই। এবার আমি স্টোরি টেলিং এর উপর বেশি ভরসা করছি, বেশি নিজের স্ক্রিপ্টের উপরে খেয়াল রাখছি। তো আশা করছি মজা হবে। তাড়াতাড়ি যাচ্ছি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।